আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী মুর্শিদাবাদে এখন 44 ডিগ্রি তাপমাত্রা। তীব্র দাবদাহে জ্বলছে মুর্শিদাবাদ, একই সঙ্গে রাজনীতির দাবদাহ জ্বলছে। তার কারণ বহরমপুর লোকসভা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো লোকসভা আছে তার মধ্যে হেভিওয়েট লোকসভা বলে পরিচিত। 25 বছর যে অধীর চৌধুরী রাজ করে গেছেন, এবার তিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে বহরমপুরে। এইদিকে বিজেপিও সেখানে নাছোড়বান্দা। আজকেই রেজিনগরের শক্তিপুরে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এনেছিল বিজেপি, সভা হলো এবং সেই সভায় যোগী আদিত্যনাথ বলে গেলেন শক্তিপুরে যে দাঙ্গা লেগেছিল তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এটা যদি উত্তরপ্রদেশ হতো তাহলে যারা দাঙ্গা করেছে তাদের উল্টো করে টাঙিয়ে দেওয়া হতো, এমনই বলে গেছেন। এরই উত্তর আমরা নেব বিধায়ক হুমায়ুন কবিরের কাছে। আজকে যোগী আদিত্যনাথ বলে গেলেন যে এটা যদি উত্তরপ্রদেশ হতো উল্টো করে লটকে দিতাম। সম্মানীয় যোগী আদিত্যনাথজি, তিনি ভারতবর্ষের সবথেকে একটি বড় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি আজকে শক্তিপুরে এসে তিনার পার্টির নেতাদের সঙ্গে সঠিক তথ্য সংগ্রহ না করে তিনি শক্তিপুরের প্রতাপসংঘ মাঠের ডায়াসে যে বক্তৃতা তিনি করেছেন, এটা অত্যন্ত ভারতবর্ষের সংবিধানের ক্ষেত্রে একটা লজ্জাজনক ঘটনা। কারণ একটা সবথেকে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে তিনার যে দায়িত্ববোধ বা সংবিধানকে সম্মান জানিয়ে বা ইলেকশন কমিশনের এমসিসিকে সম্মান জানিয়ে যে শালীনতা বজায় রেখে যে কথা বলা উচিত ছিল, তিনি সেটা বলেননি। তিনি তিনার রাজনৈতিক কিছু কথাবার্তা, মুখরোচক কিছু কথাবার্তা বলে গিয়েছেন। সেই সঙ্গে একটা সম্প্রদায়কে সরাসরি তিনি আক্রমণ করেছেন যে যদি এটা ইউপি হতো তাহলে তিনি নিজেই অনেক শায়েস্তা করে দিতেন। হ্যাঁ, উনি ইউপিতে মুসলিম সম্প্রদায়ের মানুষকে এইভাবে তিনার রাজশক্তি প্রয়োগ করে তিনি অনেক ঘটনার ঘটিয়েছেন, সেটা আমরা খবর রাখি, জানি। কিন্তু যোগীজিকে বলবো যে এটা পশ্চিমবাংলার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এখানে আপনার সম্প্রদায়ের মানুষরা বসবাস করে অত্যন্ত শান্তিতে, সমন্বয়তা বজায় রেখে, এবং এখানে হিন্দু মুসলমান উভয়েই শান্তি নিয়ে আমরা বসবাস করি। কিন্তু আপনার মতো মুখ্যমন্ত্রী এসে যদি শক্তিপুরে হুঙ্কার ছাড়েন, তাহলে আপনি মনে রাখবেন যে 30% ব্যক্তিদের নিয়ে আপনি 70% লোকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করছেন, যে আস্ফালন আপনি দেখাচ্ছেন, সে আস্ফালনের জবাব ইতিপূর্বে শক্তিপুরে হুমায়ুন কবির সহ যারা বসবাস করে তারা ইতিপূর্বে অনেক ঘটনার সাক্ষী আছে এবং আগামী দিনেও অনেক ঘটনার সাক্ষী আমরা থাকব। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসন যেভাবে এখানে বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপির নেতাদের উস্কানিমূলক কাজকর্মকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে প্রশাসন যেভাবে পরিচালনা করছে, ধন্যবাদ জানাই আমি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে। তা না হলে বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, বিজেপির বিধায়ক, তিনি শক্তিপুরে এসে গত 17 তারিখে রামনবমীর মিছিল তিনি করবেন, বহরমপুর শহরে করবেন। শক্তিপুরে তাদের যারা নেতা আছে তারা রামনবমীর মিছিল করবে, কিন্তু রামনবমীর মিছিলের দিনে বহরমপুরের বিধায়ক শক্তিপুরে দাঙ্গা লাগানোর জন্য উপস্থিত হয়েছিলেন। এবং তিনি আগেই বললাম যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে যেভাবে অপমাননা, অসম্মান বা তাদের পতাকা যেভাবে ছিঁড়ে নামিয়ে দিয়েছে, এবং গোটাটাই তিনারা ওই রাম মন্দিরের যে পতাকা, গেরুয়া পতাকাতে ছয়লাভ করেছে, আমাদের কোনো অসুবিধা নাই। তিনি 100 বার করতে পারেন, পতাকা টাঙাতে পারেন, কিন্তু সে অধিকার যদি আরএসএসের থেকে থাকে,
বিজেপির থেকে থাকে, বিশ্ব হিন্দু পরিষদের থেকে থাকে, সে অধিকার এখানকার সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এখানকার মুসলিমদেরও সে অধিকার আছে। নিজেদের কি করে রক্ষা করতে হয়, নিজেদের কি করে অন্যায়ের জবাবদিহি করতে হয়, সেটা এখানকার মুসলিমরাও জানে, আর হুমায়ুন কবির খুব ভালোভাবে জানে। আমি বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্রকে বলছি, আপনি বহরমপুরে রাজনীতিটা করুন, বহরমপুরের শান্তি বজায় রাখার চেষ্টা করুন, ভুলেও আর শক্তিপুরে কোনো দিন দাঙ্গা লাগাতে আসবেন না। তাহলে আপনার কি পরিণতি হবে সেটা আগামী দিনে এখানকার মানুষই আপনাকে যোগ্য জবাব দেবে। আজকে আমরা তাৎপর্যপূর্ণভাবে দেখলাম যে যোগী আদিত্যনাথ এই যে শক্তিপুরের সবাই একবারও অধীর চৌধুরী এবং কংগ্রেসের নাম নিল না, সেই জায়গায় বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে বিদায় গেল। কেন মনে হয়? দেখুন, তৃণমূল কংগ্রেস বিজেপির কাছেও গাত্রহরিদা এবং কংগ্রেসের কাছেও তাদের গাত্রহরিদা তৃণমূল কংগ্রেস, এবং সিপিএমের কাছে তো অ্যালার্জি আছেই, কারণ সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কাছে তারা কি বলল না বলল, কার নাম নিল না নিল, তা নিয়ে আমাদের কিছু যায় আসে না। আমি ভালোভাবে জানি যে বিজেপির তাবড় নেতাদের সঙ্গে অধীর চৌধুরীর একটা সখ্যতা আছে বা নিবিড় সম্পর্ক রেখে তিনি চলেন। তা নাহলে লোকসভায় 10% আসন পেতে হয়, তারপরে তাকে অপোজিশন লিডারের তকমা ভারতবর্ষের যে কোনো যারা প্রধানমন্ত্রীতে থাকে বা যারা ক্ষমতাসীন থাকে তারা দেয়। কিন্তু 52টা সিট পেয়ে 543 মধ্যে 52তে 10% হয় না, মিনিমাম সেখানে 57টা 58টা সিট দরকার হয়। তাহলে অপোজিশন লিডার শুধু দেয়নি, সমস্ত কিছু সাজিয়ে কুজিয়ে বিভিন্ন রকম প্রোটেকশন দিয়ে অধীরবাবুকে সজ্জিত রেখেছে ভারতীয় জনতা পার্টির নেতারা, দিল্লির নেতারা। কাজেই যোগী আদিত্যনাথের বাড়িতে গিয়ে রাত্রে ডিনার করেন অধীরবাবু, তা সে শক্তিপুরে এসে তার বিরুদ্ধে কথা বলবে, এটা তো ভাবা যায় না। কারণ আমরা চোরে তোরে মাস্তুতো ভাই, অধীর চৌধুরীর বিজেপি তারা দুজনাই ভেতরে ভেতরে মাস্তুতো ভাই, সেটা আমরা জানি। তার যোগ্য জবাব দুজনারাই পাবে, নির্মল সাহাও পাবে, অধীর চৌধুরীও পাবে এবারের নির্বাচনে। আর একটা জিনিস তাৎপর্যপূর্ণভাবে দেখলাম যে দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর এসেছিলেন এবং হ্যালিপ্যাডে দেখলাম যে আপনার সঙ্গে কিছু কথা বললেন। পরে শুনলাম যে আপনাকে এই বহরমপুর লোকসভা নিয়ে বাড়তে একটা দায়িত্ব দিয়েছেন, সেটা কি? দেখুন, নির্বাচনের সময়ে বাড়তি গুরুত্ব যেটা বলছেন সেটা ঠিক না, কিন্তু মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে খুব ভালো করে চেনেন, জানেন যে তার রাজনৈতিক কতটা ডেপথ আছে, কতটা পরিচিতি আছে, গ্রাসরুটে কতটা জানাশোনা আছে, সেটা মমতা ব্যানার্জি ওয়াকিবহাল। তাই আমাদের অফিসিয়ালি দায়িত্ব তো অপূর্ব সরকার, জেলার সভাপতি, সাংগঠনিক জেলার রবিউল আলম চৌধুরী, তিনি চেয়ারম্যান, কিন্তু তেনাদের কাজ করবেন। বাড়তি দায়িত্ব বলতে আমাকে হরিয়ারপাড়া যেদিন এসেছিলেন সেদিনও তিনি আমাকে বলেছিলেন, ডায়াসের মধ্যে ডেকে বলেছিলেন, হেলিপ্যাডে বলেছিলেন। আবার বহরমপুরে যেদিন এসেছিলেন 3 দিন আগে 4 দিন আগে, সেদিনকেও তিনি নেমেই আমাকে বলেছেন যে হুমায়ুন, সেখানে বহরমপুরের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি ছিলেন, তার সামনেই বলেছেন যে হুমায়ুন বহরমপুর লোকসভাটা ইন্টার ভালো হচ্ছে না, গোটা জেলাটাই ওর পরিচিতি আছে বা ওর রাজনৈতিক অনেক ভিত শক্ত আছে, মানুষ ওর কথা শোনে, মানুষ হুমায়ুন কবিরের কথা ভরসা করে, বিশ্বাস করে, সেটা মুখ্যমন্ত্রী নিজে জানেন। তাই আমাকে বলেছেন তুমি গোটা লোকসভাটাই, তোমার বিধানসভা নিয়ে সীমাবদ্ধ থেকো না, তোমার রেজিনগর হোম যে আগে বিধানসভা সেই জায়গাটা থেকে নিয়েই সীমাবদ্ধ থেকো না, তুমি তোমার মতো করে বহরমপুর বিধানসভা সহ 7টা যে বিধানসভা আছে, অর্থাৎ বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, রেজিনগর
বড়ুয়া, ভরতপুর সব জায়গাতেই আমাকে এই যে কটা দিন প্রচারের সময় পাওয়া যাবে সেখানে আমার মতো করে কর্মীদের চাঙ্গা রাখা বা ইউসুফ পাঠানের মার্জিন যাতে বাড়ে সেটা আমাকে দায়িত্ব নিয়ে আমার ভূমিকা পালন করতে বলেছেন। আমি নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি। প্রতিদিন কোনো না কোনো জায়গায় কখনো প্রার্থীর সঙ্গে কখনো আলাদা করে আমি আমার মতো করে এই জেলাটাকে চিনি। বহরমপুর লোকসভা তো আমার হাতের তালুর মতো। কাজে অধীর চৌধুরী 99 সাল থেকে যখন এখানে এমপি তখনও হুমায়ুন কবির তার ছায়াসঙ্গী ছিল এবং তখন এই 6-7টা বিধানসভার বাইরে একটা বিধানসভা ছিল কেতুগ্রাম। 2009 সালের ডিলিমিনেশনে সেটা সরে যায় এবং এখানে রেজিনগর নতুন হয়ে 7টা বিধানসভা। কাজেই বহরমপুর লোকসভাকে নেত্রী যেটা বলেছেন, নেত্রীও ভালোভাবে খোঁজ নিয়েই বলেছেন। নেত্রী তো আর যোগী আদিত্যনাথ না যে এখানকার ভুঁইফোঁড় বিজেপির নেতাদের কথা শুনে এখানে দাঙ্গা লাগিয়ে গেল বিজেপি, আর এখানে এসে বলছেন দাঙ্গা লাগিয়েছে তৃণমূল। আরে তৃণমূলের এখানে দাঙ্গা লাগানোর প্রয়োজন হয় না। তৃণমূল এখানে ক্ষমতায় আছে, মমতা ব্যানার্জির মতো নেত্রী মুখ্যমন্ত্রী আছে, তার ছত্রছায়ায় আমরা রাজনীতি করে আমাদের কোনো বুথ দখলের প্রয়োজন হয় না, আমাদের কোনো দাঙ্গা লাগানোর প্রয়োজন হয় না। আমাদের নিজের শক্তিতেই আমরা এখানে বিলং করি, নিজের শক্তি নিজের মহিমাতেই আমরা এখানে স্বমহিমায় নির্বাচনে 4 জুনের রেজাল্টের দিনে ইউসুফ পাঠানকে 2 লক্ষ মার্জিনে জিতিয়ে আমরা বিরোধীদের এই সব অপপ্রচারের যোগ্য জবাব দেব। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শুনলেন ডোন্ট কেয়ার বিধায়ক, বিতর্কিত বিধায়ক বলেই পরিচিত হুমায়ুন কবির। তিনি সোজা সব কিছু উত্তর আমাদের দিলেন। মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর।